আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের ডিজিটাল প্রযুক্তি এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 20 জুলাই 2024 সালে। এখন যেটা আমরা দেখতেছি এটা হচ্ছে নমুনা প্রশ্ন। তোমরা বারবার প্রশ্ন করো যে এটা কি আসল প্রশ্ন কিনা, ফেক প্রশ্ন কিনা, ঠিক আছে? এটা কিন্তু নমুনা প্রশ্ন। বারবার বলে দিচ্ছি, নমুনা প্রশ্ন পরীক্ষায় আসে না, তবে ওই রকম টাইপের অন্য প্রশ্ন আসে, ঠিক আছে? তাই তোমরা কেউ এটা আর প্রশ্ন করার প্রয়োজন নাই যে এটা আসল প্রশ্ন কিনা নকল প্রশ্ন, ঠিক আছে? আসল প্রশ্ন তোমাদের যে চূড়ান্ত পরীক্ষার প্রশ্ন সেটা তো পরীক্ষার আগের দিন রাতে দেওয়া হবে। এখন আমরা এত আগে তাড়াতাড়ি কেন পাবো ওই প্রশ্ন, কোথায় পাবো? এটা হচ্ছে নমুনা। নমুনা প্রশ্ন মানে সাজেশন, ঠিক আছে? এটা পড়লে তোমাদের পরীক্ষায় কমন বাড়বে এরকম। দেখো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। এখানে একটা প্রকল্প দেওয়া হয়েছে, প্রকল্পের নাম সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন। এখন এখানে কাজের ধারাবাহিকতা দেওয়া আছে, দুইটা কাজ। কাজ এক হচ্ছে কাজের ধারাবাহিকতা। কাজ এক, নিজ এলাকার নাগরিকের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সম্ভাব্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম এবং কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করেছে তার উপাত্ত অন্য দলের সদস্যদের নিকট হতে গ্রহণ করো। দেখো সাইবার, এই যে সাইবার নিরাপত্তা মানে সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম, মানে আমাদের এলাকায় বা আশেপাশে সাইবার নিরাপত্তার যে ঝুঁকিগুলো আছে, কোন কোন ঝুঁকি আছে, ঠিক আছে? এই দেখো, তো ঝুঁকিগুলো এখানে নাম লিখবা, যে এখানে আমি লিখি নাই, তোমরা এখান থেকে লিখে নেবা। দেখো ফিশিং, ম্যালওয়্যার, র্যানসোমওয়্যার, পাসওয়ার্ড চুরি, ডিডস অ্যাটাক, তারপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, অনলাইন স্ক্যাম, ডেটা ব্রিচ। এইগুলা এখানে নামগুলো, শুধুমাত্র নামগুলো লিখবা, একটা নাম। এখন আমাদের পরবর্তীতে বলা হয়েছে যে অন্য দলের সদস্যদের কাছ থেকে নিতে হবে, কি নিতে হবে? যে এই যে ফিশিং অ্যাটাক, ফিশিং যে ঝুঁকিটার কথা বলেছো, সাইবার ঝুঁকি, ওইটাই তোমার এলাকায় কতজন আক্রান্ত হয়েছে, ঠিক আছে? এই যে এখানে তাই বলতেছে যে সম্ভাব্য ঝুঁকিগুলোর নাম এবং কতজন কোন ঝুঁকির নাম উল্লেখ করেছে। কতজন কোন ঝুঁকির নাম কোন দল থেকে নিবা, কোন ঝুঁকির নাম কতজন উল্লেখ করেছে। যেমন ফিশিং এর নাম উল্লেখ করেছে 4 জন, ম্যালওয়্যারের নাম উল্লেখ করেছে 3 জন, র্যানসোমওয়্যারের নাম উল্লেখ করেছে 2 জন, পাসওয়ার্ড চুরির কথা উল্লেখ করেছে 5 জন, ডিডস অ্যাটাক আক্রমণ এটার জন্য 1 জন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং 2 জন, অনলাইন স্ক্যাম 3 জন এবং ডেটা ব্রিচ এটা হচ্ছে 1 জন। ওকে, এইভাবে আমাদের এই কাজটা, প্রথম কাজটা হয়ে যাবে। এরপরে দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে ঝুঁকিগুলোকে 1, 2, 3 ক্রম অনুসারে রূপান্তর করে সংগৃহীত উপাত্তের ভিত্তিতে নিচের নমুনার মতো স্প্রেডশিটে উল্লেখ করে ফর্মুলা ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার ঝুঁকি নিরাপত্তা বা কোন সাইবার নিরাপত্তার ঝুঁকি চিহ্নিত করেছে এবং শতকরার জন্য একটা বার চার্ট বা পাই চার্ট উল্লেখ করতে হবে। দেখো এখানে যেটা করতে হবে, তোমরা এই যে যে কতজন কোন ঝুঁকিতে উল্লেখ করলো, তাই না? এই যে ফিশিং এর জন্য 4 জন, ম্যালওয়্যারের জন্য 3 জন, এইভাবে আমাদের মোট কতগুলো, মোট অংশগ্রহণকারী কতজন, এখানে ওই 4 জন, তারপর 3 জন, 2 জন, এভাবে ওখানে যেগুলো উল্লেখ করেছি মোট কতজন হয়, 21 জন হয়। এখন ফিশিং কতজন হয়েছে, দেখো ফিশিং এর কথা কতজন হচ্ছে, এটা শতকরা হার নির্ণয় করতেছে। এটা কি করতেছি? শতকরা হার নির্ণয় করতেছে। তো দেখো শতকরা হার কিভাবে নির্ণয় করতে হয়, দেখো এই যে ফিশিং এর কথা উল্লেখ করেছিল 4 জন, তাই না? তো ওই 4 কে টোটাল কতজন, 21 জন, টোটাল সংখ্যাদের ভাগ করতে হবে। ভাগ করার পরে একে 100 দ্বারা এভাবে গুণ করতে হবে, দেখছো? এই যে গুণ করে দিলাম, তাহলে কত আসলো এখানে? এই যে 19.04, 19.04 বা 5 একই কথা। 04 কেন 5 দেওয়া হয়েছে? কারণ পরেরটা 7 আছে, ঠিক আছে? 7 থাকলে আর আগেরটা 5 দেওয়া যায়, বাড়িয়ে দেওয়া যায়। ম্যালওয়্যার, ম্যালওয়্যার যে 3 জন ছিল আর মোট 21 জন দিয়ে ভাগ করে এটাকে 100 দ্বারা গুণ করে দেওয়া হলো, তাহলে এটা হলো। এইভাবে পরবর্তী ডাটাগুলোকে বের করতে হবে, ঠিক আছে? সবগুলোকে এভাবে চিহ্নিত করতে হবে, ঠিক আছে? যেমন র্যানসমওয়্যার 2 জন ছিল, 21 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলাম। পাসওয়ার্ড চুরি, তারপরে ডিডস অ্যাটাক, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং 2 জন ছিল, ওই যে কোথা থেকে পাচ্ছি বলো তো? এই যে এখান থেকে সোশ্যাল ইঞ্জিনিয়ার, এই কয়জন? 2 জন, ঠিক আছে? ওই 2 কে টোটাল যে লোক সংখ্যা কত? টোটাল 21 জন, 21 দ্বারা ভাগ করে 2 দিয়ে গুণ করে দিলাম। এভাবে আমরা এই যে এটা কি করলাম, শতকরা কতজন কে কোন ঝুঁকিতে আক্রান্ত হয়েছে সেটা বের করেছি, ঠিক আছে? এরপর আমাদের পরে কাজ হচ্ছে এই চার্ট হতে সিদ্ধান্ত নিতে হবে
যে কোন কোন সাইবার ঝুঁকির জন্য তোমার এলাকার নাগরিকদের সচেতনতা প্রয়োজন। দেখো এখানে একটু খেয়াল করো, সবচেয়ে বেশি মানে ঝুঁকির কথা উল্লেখ করেছে কোনটা, দেখো তো এখানে। দেখো এইখানে যদি ডাটাগুলো দেখো, সবচেয়ে বেশি হচ্ছে এই যে এটা 23.সামথিং। এটা কত? এটা কি পাসওয়ার্ড চুরি। তারপরে কোনটা দেখো, পাসওয়ার্ড চুরির পরে রয়েছে দেখো ফিশিং অ্যাটাক, ফিশিং এর কি। তারপরে কি, এই যে এটার পরে রয়েছে দেখো 14.29, 14.29 মানে ম্যালওয়্যার এবং এই যে অনলাইন স্ক্যাম, এই দুইটা কিন্তু সেম। তাহলে এখানে সবচেয়ে মানে সবচেয়ে ঝুঁকি, যদি আমরা যদি ঝুঁকির ভিতরে রয়েছি কারা, কোন কোন সমস্যার জন্য, সেটা হচ্ছে পাসওয়ার্ড চুরি, তাই না? তাহলে আমাদের প্রথমে পাসওয়ার্ড চুরি যাতে না হয় এটার উপরে বেশি সচেতনতা প্রয়োজন। তো সেইগুলোই লিখতে হবে প্রথমে। পাসওয়ার্ড চুরি, দেখছো এই যে পাসওয়ার্ড চুরি প্রতিরোধ। তো পাসওয়ার্ড চুরি প্রতিরোধের জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং নিয়মিত পরিবর্তন করতে হবে। মনে করো পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম, আজীবন এটা থাকবে, এরকম না, মাঝে মাঝে পরিবর্তন করতে হবে। তারপরে বিভিন্ন সাইটের জন্য ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড। মনে করো তোমার ফেসবুকের জন্য একটা পাসওয়ার্ড ব্যবহার করলে, ইউটিউবের জন্য বা অন্যান্য ক্ষেত্রে আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকলে তো একটা ডিভাইসে যদি তোমার পাসওয়ার্ড লগ ইন করা থাকে, পাসওয়ার্ড দিয়ে যদি তোমার কোনো ওয়েবসাইট, তাহলে অন্য কোনো ডিভাইস, মনে করো তোমার ফেসবুক একটা একটা ফোনে এটা লগ ইন করা আছে, তাহলে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি চালু থাকে, তাহলে অন্য ফোন দিয়ে যখন করতে যাবা এটা কি হবে না বলো তো, অন্য ফোনে পাসওয়ার্ড মানে লগ ইন করতে গেলে পাসওয়ার্ড দেওয়া লাগবে বা তোমার কাছে নোটিফিকেশন আসবে আগে। তুমি যদি চাও যে হ্যাঁ ওইটা আমার ডিভাইস, তাহলে ওটা লগ ইন করতে পারবে, আদারওয়াইজ পারবে না, এটা তো অনেকে আমরা জানি। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে যে সাইবার নিরাপত্তার জন্য ঝুঁকি রয়েছে বেশি, এটা হচ্ছে ফিশিং আক্রমণ। ফিশিং আক্রমণের জন্য সন্দেহজনক ইমেল এবং লিঙ্কে দূরে থাকবো। দেখো আমাদের ফেসবুক অনেক সময় বলে যে লোভনীয় কোনো অ্যাড দেয় যে নিচের লিঙ্কে এটা প্রবেশ করুন, এটা করার জন্য এটা নিচের লিঙ্কে প্রবেশ করুন, এই ধরনের লিঙ্কে আমরা যাব না, কারণ ওই সময় গেলে আমাদের আইডি হ্যাক হয়ে যেতে পারে। ইমেইল প্রেরকের পরিচয় নিশ্চিত করতে হবে। সংবেদনশীল তথ্য শেয়ার করার আগে দ্বিগুণ যাচাই করতে হবে, যে আসলে আমরা যে অনলাইনে কোনো একটা সংবাদ পেলে সেগুলো শেয়ার করা যাবে না, আগে সেগুলো যাচাই করে দেখতে হবে। ম্যালওয়্যার প্রতিরোধ, বিশ্বস্ত অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে ম্যালওয়্যার প্রতিরোধের জন্য। তারপর অজানা সফটওয়্যার এবং ফাইল ডাউনলোড থেকে বিরত থাকতে হবে। তারপরে তারপর কি করতে হবে দেখো, অপারেটিং সিস্টেম নিয়মিত আপডেট করতে হবে। এরপরে অনলাইন স্ক্যামের জন্য কি করতে হবে, অনলাইনে লেনদেনের করার সময় সতর্ক থাকতে হবে, শুধুমাত্র বিশ্বস্ত এবং পরিচিত ওয়েবসাইটে ব্যবহার করা যাবে। তারপর দেখো র্যানসমওয়্যার, এটার জন্য নিয়মিত ডেটা মানে ব্যাকআপ নিতে হবে। সন্দেহজনক ইমেল এবং অ্যাটাচমেন্ট থেকে দূরে থাকতে হবে। তারপরে অ্যান্টির যে র্যানসমওয়্যার প্রোটেকশন ব্যবহার করতে হবে, ঠিক আছে, র্যানসমওয়্যার হবে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রতিরোধের জন্য অজানা কল বা মেসেজে ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না, অপরিচিত ব্যক্তিদের দ্বারাই সংবেদনশীল তথ্য যাচাই করতে হবে। ডিডোস অ্যাটাক প্রতিরোধের জন্য শক্তিশালী এবং নিরাপদ নেটওয়ার্ক ইনস্টল করতে হবে। ডিডোস প্রতিরোধের সরঞ্জাম ব্যবহার করতে হবে। সার্ভার ও নেটওয়ার্ক ট্রাফিক নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। তারপরে ডেটা ব্রিচ প্রতিরোধের জন্য কি করতে হবে, সংবেদনশীল তথ্য এনক্রিপ্ট করে সংরক্ষণ করতে হবে। অ্যাক্সেস নিয়ন্ত্রণ ও মনিটরিং সক্রিয় রাখতে হবে। সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট করতে হবে, ঠিক আছে, এই কাজগুলো করতে হবে। এরপরে আমাদের এরপরে যে কাজটা করতে হবে দেখো, এটা হচ্ছে 4 নম্বর কাজ। সাইবার ঝুঁকিগুলোর জন্য কি কি সামাজিক প্রভাব পড়তে পারে সেগুলো দলের সদস্যদের মধ্যে আলোচনা করে লেখো। যেমন দেখো সামাজিক চাপগুলোর নাম এবং ব্যাখ্যা, যেমন আর্থিকভাবে ক্ষতি হতে পারে, ফিশিং, ম্যালওয়্যার, অনলাইন স্ক্যামের ফলে ব্যক্তিগত ও ব্যবসায়িক অর্থ চুরি হতে পারে। এই ধরনের ক্ষতি ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে চাপ সৃষ্টি করে। গোপনীয়তা লঙ্ঘন হতে পারে, যেমন ব্যাখ্যা হচ্ছে পাসওয়ার্ড চুরি, ডেটা ব্রিচের কারণে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে, যা মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং সামাজিক মর্যাদার উপরে চাপ সৃষ্টি করে। মানসিক চাপ, এটার জন্য কি করতে হবে, সাইবার আক্রমণ বা হুমকির ফলে মানসিক চাপ বাড়তে পারে। র্যানসমওয়্যার, এটা র্যানসমওয়্যার হবে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং আক্রমণের ফলে উদ্বেগ ও মানসিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। তারপর 4 নম্বর হচ্ছে সামাজিক মর্যাদা হানি। দেখা, ব্যক্তিগত তথ্য যদি ফাঁস হয়ে যায় তাহলে সামাজিক ভাবে অপমানিত এবং হেয় প্রতিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? মনে করো কোন একটা খারাপ, তোমার কোন একটা গোপনীয় ছবি বা ভিডিও ভাইরাল হয়ে গেল, তখন তো সামাজিক ভাবে অনেক অপমানিত হতে হয়।
এটি মানুষের সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তারপরে পেশাগত ক্ষতি হতে পারে, ডেট ব্রিচ বা পাসওয়ার্ড চুরির ফলে পেশাগত জীবনে ক্ষতি হতে পারে, যেমন চাকরি হারানো যেতে পারে, পেশাগত বিশ্বাসযোগ্যতা হারিয়ে যেতে পারে। তারপরে আইনি সমস্যা হতে পারে, সাইবার আক্রমণের ফলে আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা থাকে, ডেটা চুরি বা আর্থিক প্রতারণার ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনি পদক্ষেপ নিতে পারে। সম্পর্কে ভাঙন তৈরি হতে পারে, ব্যক্তিগত তথ্য ফাঁস হলে সম্পর্কের মধ্যে অবিশ্বাস এবং দূরত্ব সৃষ্টি হতে পারে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণের ফলে ব্যক্তিগত সম্পর্কে ক্ষতিগ্রস্ত হতে পারে সম্পর্ক। তারপরে 5 নম্বর আমাদের যেটা করতে হবে, প্রতিটি সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার সম্ভাব্য কৌশল কি কি হতে পারে সেগুলো নিজ দলের সাথে আলোচনা করতে হবে এবং অন্য দলের সদস্যদের সাক্ষাৎকার ও সুযোগ থাকলে ইন্টারনেট থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলো খাতায় কাগজে নিচের ছকের মতো করে নিজ নিজ খাতায় লিখতে হবে। যেমন দেখো, নিজ দলের সদস্যদের কৌশল, তারা কি কি এই সমস্ত ঝুঁকি থেকে কিভাবে নিরাপদ থাকতে পারে, ব্যক্তিগত তথ্য শেয়ার করবে না, সতর্ক থাকা এবং জনগণকে সচেতন করা। অন্য দলের সদস্যদের কৌশল হচ্ছে পাসওয়ার্ড কাউকে না দেওয়া, মিথ্যা খবর না ছড়ানো এবং আইনি সাহায্য নেওয়া। এটা হচ্ছে অন্য দলের সদস্যদের কৌশল। ইন্টারনেট থেকে পাওয়া কৌশল হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, ওটিপি শেয়ার না করা এবং নিজের গোপনীয়তা বজায় রাখা। ওকে, এই হচ্ছে 5 নম্বর কাজ। এরপরে 6 নম্বর যে কাজ, প্রতিটি ঝুঁকির জন্য একটি করে স্লাইড বা পোস্টার তৈরি করতে হবে। দলের প্রত্যেকে একটি করে ঝুঁকি বেছে নিতে হবে যেন ওই ঝুঁকির প্রভাব এবং তা হতে নিরাপদ থাকার কৌশলগুলোর তথ্য দিয়ে স্লাইড বা পোস্টার তৈরি করা যায়। দেখো, স্লাইড বা পোস্টার আমরা এভাবে তৈরি করতে পারি। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, যেমন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রোফাইল হ্যাকিং প্রতিরোধের উপায়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যে সোশ্যাল মিডিয়া, যেমন যেমন হচ্ছে তোমার ফেসবুক সহ অন্যান্য যে ক্ষেত্রগুলো আছে, সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং প্রতিরোধের উপায় থাকার জন্য এখানে দেখো একটা পোস্টার তৈরি করছে। এইভাবে তোমরা করতে পারো যদি আশা করি। যেমন দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করা, সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলা। এটা কি বলতো, এটা কিন্তু পোস্টার। সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেইল ব্যবহার করা, ইমেইল নির্দিষ্ট সময় পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা, 2 স্টেপ ভেরিফিকেশন চালু করা, তারপরে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি খেয়াল রাখা, তারপরে ফ্রি ওয়াইফাই ব্যবহার সতর্ক হওয়া, যত্রতত্র লগ ইন করা থেকে বিরত থাকা। এই হচ্ছে 6 নম্বর কাজ 6। তারপরে 7 নম্বর নাই, 8 নম্বর আর কি, এখানে 7 হবে। ঠিক আছে, তোমার তৈরি পোস্টারের, তুমি যে পোস্টারটা তৈরি করলে সেটা মেধাস্বত্ব বা কপিরাইট সংরক্ষণ করতে কোন কোন বিষয়গুলো প্রযোজ্য হবে। মানে তুমি যে তোমার যে পোস্টারটা তৈরি করলে ওই পোস্টারটা অন্য কেউ যেন কপি করে ব্যবহার না করতে পারে, সেজন্য তুমি কি কি উদ্যোগ নিতে পারো। যেমন কপিরাইট নীতি আছে, লাইসেন্সিং আছে, তারপরে সংলগ্ন করার স্থাপন করা যায়। যেমন লাইসেন্স যদি হয় তাহলে আপনার ভিডিও বা পোস্টারে কপিরাইট নীতি ব্যবহার করুন, যা আপনার মধ্যে সমস্ত অধিকার সংরক্ষণ করবে। এটি ব্যবহারকারীদের আপনার কন্টেন্ট ব্যবহার করতে অনুমতি দেবে এবং আপনার সমস্ত অধিকারগুলি সংরক্ষণ করবে। ঠিক আছে, এইগুলো করতে পারো। অথবা তুমি এইভাবে লিখতে পারো যে আমার ভিডিও বা পোস্টার কপিরাইট নীতি ব্যবহার করব আমরা, যা আমার মধ্যে সমস্ত অধিকার সংরক্ষণ করবে। ঠিক আছে, এভাবে লাইসেন্সিং এবং ব্যবহার, আপনি যদি কোনো ছবি, মুভি ক্লিপ বা সঙ্গীত ইত্যাদি ব্যবহার করবেন যা আপনার নয়, তবে সেটির জন্য যদি আপনাকে লাইসেন্স প্রয়োজন হয় তাহলে সেটি অর্জন করতে হবে। সংলগ্নকরণ, আপনার ভিডিও বা পোস্টারে যদি আপনার কন্টেন্টের অধিকারগুলি সংরক্ষণ করার স্থানিক পদক্ষেপ গ্রহণ করেন তাহলে কোনো কপিরাইটের নাম এবং তার সাথে সংলগ্নকরণ করতে হবে। ঠিক আছে, তারপরে 8 নম্বর, এটা 8 নম্বর, প্রত্যেকে যার যার খাতায় আজকের প্রজেক্ট দলের সদস্য হিসেবে নিজের দ্বারা সম্পন্নকৃত কাজগুলো উল্লেখ করো। মানে আজকে কি কি কাজ করলে, যেমন সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলো লিখতে সাহায্য করেছি, তারপরে স্প্রেডশিট ব্যবহার করে পাইচার্ট তৈরি করেছি। ওই যে আমরা পাইচার্ট আসলে তৈরি করি নাই, তবে ওখানে আমরা ওই শতকরা কতগুলো হিসাব করেছি। ঠিক আছে, ওটা লিখবা। সাইবার ঝুঁকিগুলোর জন্য সামাজিক প্রভাব আলোচনা করেছি, সাইবার ঝুঁকি হতে নিরাপদ থাকার জন্য কৌশলগুলো লিখেছি, পোস্টার তৈরিতে সাহায্য করেছি, ভিডিও এডিটিং এর কাজ আছে, এটা আমরা করি নাই, তাই না? তাহলে এই 5টা পয়েন্ট লিখবো। এই হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি এর নমুনা প্রশ্ন। পরবর্তীতে আরো নমুনা প্রশ্ন পেতে হলে আমাদের মূল চ্যানেলে চলে আসবা, ফিজিক্স ফর সোল লিখে সার্চ দিলে তারপরে ভিডিওর ভিতরে আসবা। ভিডিওর ভিতরে আসলে এখানে দেখো তোমাদের নমুনা প্রশ্ন থাকবে, তারপরে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো হবে সেগুলোর উত্তর আমরা এখানে আপলোড দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখো। ঠিক আছে।
তো এই ছিল তোমাদের আজকের ডিজিটাল প্রযুক্তির নমুনা প্রশ্ন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।